নমস্কার, আমি সৌম্য এবং আপনারা শুনছেন অলৌকিকের সন্ধানে। ভয় যেখানে সত্যি হয়। আজকে আবারও একটি নতুন অলৌকিক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। আমরা খুব ছোট্ট ছোট্ট পায়ে এই চ্যানেলটিকে নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আপনারাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তাই প্লিজ 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 সাবস্ক্রাইব টু আস। আপনাদের একটা রেসপন্স, একটা কমেন্ট, একটু শেয়ার এবং সর্বোপরি সাবস্ক্রিপশন আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আমরা জানি আপনারা সাবস্ক্রাইব করছেন তো? বেশ, আজকে আমাদেরকে যিনি তার অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি হলেন সায়ন রায়। আসুন শুনে নি সায়ন রায়ের জীবনে ঘটা অলৌকিক অভিজ্ঞতার কথা। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে। ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম্য আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। প্রিয় অলৌকিকের সন্ধানে টিম, আমার নাম সায়ন রায়। আমি পেশায় একজন নৃতত্ত্ববিদ এবং গবেষক। গত 6 বছর ধরে আমি বাংলার লোক সংস্কৃতি এবং প্রাচীন জনগোষ্ঠীর জীবনযাত্রা নিয়ে গবেষণা করছি। আজ আপনাদের কাছে এই চিঠি লিখছি কারণ আমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমার সমস্ত যুক্তিবাদী বিশ্বাস এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। আমি সারা জীবন কুসংস্কারকে উপেক্ষা করে এসেছি। ভূত প্রেত এগুলোকে মনের ভ্রম বলে উড়িয়ে দিয়েছি। কিন্তু এখন আমি জানি না আমি কিসের মুখোমুখি হয়েছিলাম। আপনারা অলৌকিক ঘটনা নিয়ে কাজ করেন, অস্বাভাবিক অভিজ্ঞতার তদন্ত করেন। তাই ভাবলাম শুধু আপনারাই হয়তো আমার কথা বিশ্বাস করবেন এবং এর কোনো যথাযথ ব্যাখ্যা দিতে পারবেন। গত বছরের সেপ্টেম্বর মাসে আমার গবেষণাপত্রের শেষ অধ্যায়টি লিখতে হতো। এই কাজের জন্য আমার প্রয়োজন ছিল সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ, যেখানে কোনো রকম বিঘ্ন ছাড়াই আমি দিনরাত কাজ করতে পারবো। শহরে আমার ছোট্ট ফ্ল্যাটে এটা সম্ভব ছিল না। প্রতিদিন ফোন কল, বন্ধুদের আসা যাওয়া, রাস্তার শব্দ সবকিছু আমার মনোযোগকে নষ্ট করে দিত। তখন আমার এক পুরনো বন্ধু অর্জুন আমাকে একটা সমাধান দিল। সে জানালো তার গ্রামের কাছে প্রায় 5 কিলোমিটার দূরে একটি পুরনো বাড়ি আছে, যেটি বছরের পর বছর ধরে খালি পড়ে আছে। বাড়িটার মালিক শহরে থাকেন এবং খুব কম ভাড়ায় সেটি দিতে রাজি। অর্জুন বলেছিল জায়গাটা একদম নিরিবিলি, তবে একটু ভয়ঙ্কর লাগতে পারে কারণ বাড়িটা অনেক পুরনো এবং চারপাশে ঘন জঙ্গল। আমি তখন হেসে বলেছিলাম, ভয়ঙ্কর? আমি তো আর ছোট বাচ্চা নই, আমার শুধু শান্ত পরিবেশ দরকার। অর্জুনের সাথে পরদিনই আমি সেই বাড়ি দেখতে গেলাম। বাড়িটি সত্যি শহর থেকে অনেক দূরে, গ্রামের একেবারে প্রান্তে। সেখানে পৌঁছাতে প্রথমে পড়ে একটি ভাঙা মেঠো পথ, তারপর 8 কিলোমিটার হেঁটে যেতে হয়। চারপাশে বিশাল বটগাছ, আম জাম কাঁঠালের পুরনো গাছ আর লতাপাতায় ঢাকা জঙ্গল। বাড়িটি দোতলা, লাল ইটের তৈরি, কিন্তু দেওয়ালে শ্যাওলা জমে সবুজ হয়ে গিয়েছিল। বারান্দার থামগুলোতে ফাটল, জানালার কাঠ পুরনো এবং পোকায় খাওয়া।
তবুও ভিতরে ঢুকলাম। বাড়িটা বেশ মজবুত এবং থাকার উপযুক্ত। মালিক একজন বৃদ্ধ ভদ্রলোক। আমাকে চাবি দিতে দিতে বললেন, বাবু, বাড়িটা অনেক দিন ধরেই খালি। আগে অনেকেই এসেছিল ভাড়া নিতে, কিন্তু কেউ বেশি দিন থাকে না। বলে রাতের বেলা অস্বস্তি লাগে। তিনি একটু থামলেন, তারপর যোগ করলেন, তবে আপনি শিক্ষিত মানুষ, হয়তো আপনার কিছু মনে হবে না। আমি হাসলাম এবং ভাবলাম, গ্রামের মানুষের চিরকালীন কুসংস্কারের কথা। আমি তো আর ভূতে বিশ্বাস করি না। তাই মাসিক মাত্র 2000 টাকায় বাড়িটা ভাড়া নিয়ে পরের দিনই আমার বই, ল্যাপটপ এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখানে উঠে গেলাম। প্রথম দিন দুপুরে বাড়িতে পৌঁছে আমি ঘর পরিষ্কার করলাম, বিছানা পাতলাম এবং আমার কাজের টেবিল সাজালাম। সন্ধ্যা নাগাদ সব কিছু গুছিয়ে নিলাম। গ্রাম থেকে একজন বয়স্ক মহিলা প্রতিদিন সকালে এসে রান্না করে দিয়ে যাবেন, এই ব্যবস্থা হলো। রাতের খাবার খেয়ে আমি ল্যাপটপ খুলে বসলাম। রাত প্রায় 11টা। চারিপাশের নিস্তব্ধতা, শুধু মাঝে মধ্যে ঝিঁঝি পোকার ডাক এবং দূরে কোথাও পেঁচার ডাকও শোনা যাচ্ছিল। আমি লিখতে বসেছিলাম, কিন্তু হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। আমি চারপাশে তাকালাম। ঘরে শুধু আমি একা। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ঘন অন্ধকার, কিন্তু সেই দৃষ্টির অনুভূতি থামল না। মনে হচ্ছিল জানলার কাঁচের ওপাশ থেকে কেউ স্থির দৃষ্টিতে আমাকেই পর্যবেক্ষণ করছে। আমি নিজেকে বোঝালাম, এটা মনের ভুল। নতুন জায়গা, নিরিবিলি পরিবেশ, তাই এমন লাগছে। কিন্তু যতবারই আমি লেখায় মনোযোগ দিতে চেষ্টা করি, ততবারই সেই অনুভূতি ফিরে আসে। শেষমেশ আমি জানালার পর্দা টেনে দিলাম এবং বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু অদ্ভুত বিষয়, ঘুম আসছে না। পর্দা টানা থাকা সত্ত্বেও মনে হচ্ছিল কেউ এখনো আমাকে দেখছে। আমি চোখ বন্ধ করে জোর করে ঘুমানোর চেষ্টা করলাম। অবশেষে গভীর রাতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা ঠিক মনে নেই। পরদিন সকালে ঘুম ভাঙল রোদের তীব্র আলোয়। আমি উঠে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। দিনের আলোতে সব কিছু স্বাভাবিক দেখাচ্ছিল। পাখির কলকাকলি, গাছের পাতায় বাতাসের মৃদু দোলা, রাতের সেই অদ্ভুত অনুভূতি দিনের আলোতে বড্ড হাস্যকর মনে হলো। আমি ভাবলাম, সম্ভবত অতিরিক্ত কাজের চাপ এবং নতুন পরিবেশের কারণে মন একটু অস্থির হয়ে গিয়েছিল। তাই সেদিন আমি স্বাভাবিকভাবে কাজ শুরু করলাম। দিনভর লেখালেখি, নোট নেওয়া, গবেষণাপত্র পড়া, সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু দ্বিতীয় রাতেও সেই একই অনুভূতি ফিরে এলো। এবারও মনে হলো জানালার বাইরে থেকে কেউ আমাকে দেখছে। এবার আমি সাহস করে টর্চ নিয়ে বাইরে বেরোলাম এবং জানলার নিচে মাটি পরীক্ষা করলাম, কিন্তু কোনো পায়ের ছাপ বা নড়াচড়ার চিহ্ন পেলাম না। শুধু শুকনো পাতা এবং ঘাসের গোছা। তৃতীয় রাতে দৃষ্টির অনুভূতি আরও তীব্র হলো। এবার শুধু জানালার দিক থেকে নয়, মনে হচ্ছিল পুরো ঘরে একটা অদৃশ্য উপস্থিতি আছে। বাতাসে একটা ঠান্ডা, ভারী অনুভূতি ছড়িয়ে গেল। আমি ঘরের কোণে একটা মোমবাতি জ্বালালাম এবং বিছানায় বসে রইলাম। ঘুম আসছিল না। মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। যদিও সে রাতে তেমন কিছুই হয়নি, তবে চতুর্থ রাত, সেই রাতটা আমি কখনো ভুলতে পারবো না। রাত প্রায় 2টো বাজে। আমি কোনো মতে ঘুমিয়ে পড়েছিলাম,
হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি জেগে তো আছি, কিন্তু নড়তে পারছি না, একটা আঙুলও নড়াতে পারছি না। আমার শরীর যেন পাথর হয়ে গিয়েছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, শুধু একটা দমবন্ধ অনুভূতি। এটাই স্লিপ প্যারালাইসিস, বা আমাদের ভাষায় বোবাই ধরা। আমি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানি। মস্তিষ্ক জেগে ওঠে, কিন্তু শরীরের পেশিগুলো এখনো ঘুমের অবস্থায় থাকে। সাধারণত কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে এটি কেটে যায়। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, ভাবলাম একটু অপেক্ষা করলেই ঠিক হয়ে যাবে। কিন্তু তখনই আমি দেখলাম ঘরের সিলিংয়ের এক কোণে কিছু একটা আছে। প্রথমে মনে হলো ছায়া, কিন্তু এটা সাধারণ ছায়া নয়। এটা যেন ঘন জমাট বাঁধা অন্ধকার, একটা মানুষের মতো লম্বা অবয়ব, কিন্তু এর কোনো স্পষ্ট আকার নেই, কোনো মুখ নেই, কোনো চোখ নেই, শুধু একটা আতঙ্কজনক শূন্যতা। এবং সেই অবয়বটি সিলিং থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছে, আমার দিকে। আমার হৃৎপিণ্ড প্রচণ্ডভাবে ধড়ফড় করছিল। আমি চোখ বন্ধ করতে চাইলাম, কিন্তু পারলাম না। চোখের পাতাও নড়ছে না। আমি শুধু তাকিয়ে দেখতে পারছিলাম কিভাবে সেই অবয়বটি আরো আরো কাছে আসছে, এবং তারপর সেটি আমার বুকের উপরে এসে বসলো। আমি অনুভব করলাম একটা বিশাল ওজন আমার বুকে চেপে বসেছে। আমি শ্বাস নিতে পারছিলাম না, মনে হচ্ছিল কেউ আমার গলা চেপে ধরেছে। আমি হাত পা ছোড়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুই নড়ল না। তার সঙ্গে একটা পচা ভেজা মাটির গন্ধ আমার নাকে ভেসে এলো, এত তীব্র যে আমার বমি আসার উপক্রম হলো। আমি মনে মনে চিৎকার করছিলাম, এটা স্বপ্ন, এটা ভ্রম, এটা বাস্তব নয়। কিন্তু আমার যুক্তিবাদী মন সেই মুহূর্তে কোনো উত্তর দিতে পারছে না, কারণ সেই ওজন, সেই চাপ, সেই গন্ধ সবকিছু এত বাস্তব ছিল। এবং তারপর আমি অনুভব করলাম ঠান্ডা কিছু একটা আমার গলা স্পর্শ করছে, যেন বরফের মতো ঠান্ডা আঙুল ধীরে ধীরে আমার গলা চেপে ধরছে। সেই মুহূর্তে আমার মনে হলো এই বুঝি শেষ নিঃশ্বাস। কিন্তু হঠাৎই, হয়তো কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পরে, আমার জানা নেই, ঠিক মনেও নেই, পক্ষাঘাত কেটে গেল। আমি হাঁপাতে হাঁপাতে উঠে বসলাম, চারপাশে তাকালাম, ঘরে কেউ নেই। অবয়বটি অদৃশ্য, শুধু আমার বুকে ব্যথা এবং গলায় একটা জ্বালা পোড়া অনুভূতি। আমি কাঁপতে কাঁপতে টর্চ জ্বালালাম এবং ঘরের কোনায় বসে রইলাম। সেই রাতে আর ঘুমাইনি, বলা ভালো আর ঘুমোতে পারিনি। পরদিন সকালে যখন আয়নায় নিজের মুখ দেখলাম, আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার গলার দুপাশে সরু লাল দাগ, যেন কারো আঙুলের ছাপ, এবং গলার সামনে 3টি আঁচড়ের মতো দাগ, যেন কেউ নখ দিয়ে চেপে ধরেছিল। আমি সেই দাগ ছুঁয়ে দেখলাম একটা ব্যথা অনুভব করছি, এবং সেই মুহূর্তে আমার সমস্ত বৈজ্ঞানিক যুক্তি ভেঙে পড়ল। কারণ স্লিপ প্যারালাইসিস শুধুমাত্র একটা মানসিক অভিজ্ঞতা, এটা শারীরিক দাগ রেখে যায় না। আমি নিজে নিজের গলা চেপে ধরিনি, তাহলে এই দাগ কিভাবে এলো? আমি যথেষ্ট ভয় পেয়ে গেলাম। প্রথমবার জীবনে আমি অসহায় বোধ করলাম। আমি ফোন করে অর্জুনকে ডাকলাম। সে এসে আমার গলার দাগ দেখে চুপ করে রইল, তারপর বলল, সায়ন, তুমি এখানে আর থেকো না, এই বাড়িতে কিছু একটা তো আছে। কিন্তু আমি তখনও নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা হয়তো কোনো চিকিৎসাগত সমস্যা, হয়তো আমার ত্বকে কোনো অ্যালার্জি হয়েছে, বা হয়তো নিজেই
ঘুমের মধ্যে গলা চেপেছি, কিন্তু আমার মনের গভীরে আমি জানতাম এটা সত্য নয়। পরের দিন সকালে আমি গ্রামের মধ্যে কয়েকজন বয়স্ক মানুষের সাথে কথা বললাম। অর্জুন আমাকে একজন ৮০ বছরের বৃদ্ধের কাছে নিয়ে গেল, যিনি সেই গ্রামে সারা জীবন কাটিয়েছেন। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, কাকু, ওই বাড়িটার ইতিহাস কি? মানুষ কেন ওখানে থাকতে চায় না বলুন তো? বৃদ্ধ একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবু, তুমি ওই বাড়িতে থাকো, তাহলে তো বিপদ হয়ে গেছে। তিনি থামলেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, ওই বাড়িটা এখন থেকে প্রায় ৫০ বছর আগে তৈরি হয়েছিল। তখন এখানে একটা পরিবার থাকতো, স্বামী, স্ত্রী এবং তাদের ২ ছেলে। সেই পরিবারের কর্তা ছিলেন একজন তান্ত্রিক। তিনি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতেন। গ্রামের মানুষ তাকে ভয় পেত। বলা হতো তিনি নাকি অন্যদের ক্ষতি করার জন্যই মন্ত্রতন্ত্র করেন। একবার গ্রামের একটা ছেলে হঠাৎ মারা যায়। তার পরিবার অভিযোগ করে যে সেই তান্ত্রিক তাদের উপর জাদু করেছিল। গ্রামের মানুষ খুব রেগে যায়। এক রাতে সেই রেগে থাকা গ্রামবাসীরা দল বেঁধে ওই বাড়িতে আক্রমণ করে, আর তারা সেই পরিবারকে নৃশংসভাবে হত্যা করে। স্বামী, স্ত্রী, এমনকি ছোট ছোট ২ ছেলেকেও রেহাই দেয়নি। সেই রাতের পর থেকে বলা হয় ওই পরিবারের আত্মারা নাকি বাড়িতেই আটকে আছে। যারাই ওখানে থাকতে গেছে তারা সবাই অদ্ভুত ঘটনা দেখেছে। কেউ বলে রাতে কান্নার শব্দ শোনা যায়, কেউ বলে ছায়া দেখা যায়, আর যারা বেশি দিন থেকেছে তারা বলে ওখানে একটা ঠান্ডা কালো ছায়া আছে যা মানুষের উপর চেপে বসে। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, বাবু, তুমি কি ওই ছায়া দেখেছো? আমি মাথা নাড়লাম। আমার গলা শুকিয়ে গিয়েছিল। তিনি বললেন, তাহলে তুমি আর ওই বাড়িতে থেকো না। ওই ছায়া একবার কাউকে চিনে নিলে তাকে আর ছাড়ে না। সেই কথা শুনে আমি সিদ্ধান্ত নিলাম আর একদিনও এই বাড়িতে থাকবো না। পরদিন সকালে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম, কিন্তু যখন বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করলাম একটা অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ির পিছনের দরজা, যেটা দিয়ে আমি প্রতিদিন বাইরে যেতাম, সেটা খুলছে না। আমি ধাক্কা দিলাম, টানলাম, কিন্তু দরজা যেন পাথরের মতো জমে আছে। আমি সামনের দরজায় গেলাম, সেটাও একই অবস্থা। জানলা দিয়ে শেষে বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু জানলার পাল্লা যেন একটা অদৃশ্য শক্তি দ্বারা আটকে আছে। আমি আতঙ্কিত হয়ে অর্জুনকে ফোন করলাম। সে 10 মিনিটের মধ্যে এসে পৌঁছালো এবং বাইরে থেকে দরজায় ধাক্কা দিল। অবাক করার বিষয়, বাইরে থেকে দরজা সহজেই খুলে গেল। অর্জুন ভিতরে ঢুকে বলল, কি হয়েছে? দরজা তো খোলাই আছে। আমি আবার ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করলাম, খুলল না।
কিন্তু অর্জুন যখন বাইরে থেকে ধরল, দরজা সহজে খুলে গেল। এই ঘটনার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছিল না। অর্জুন বলল, সায়ন, মনে হচ্ছে এই বাড়ি তোমাকে যেতে দিতে চায় না, তুমি এখনই চলে এসো। কিন্তু তখন কেন জানি না আমার মধ্যে একটা অদ্ভুত জেদ চাপল। আমি ভাবলাম, আমি একজন শিক্ষিত মানুষ, গবেষক, আমি ভূত প্রেতের ভয়ে পালিয়ে যাব? এটা তো আমার যুক্তিবাদী বিশ্বাসের পরাজয় হবে। আমি সিদ্ধান্ত নিলাম আরও একটা রাত থাকব এবং এবার আমি প্রস্তুত থাকব। আমি একটা লণ্ঠন, মোমবাতি এবং একটা বড় ছুরি রাখলাম পাশে। যদিও আমি জানতাম ছুরি দিয়ে ছায়ার বিরুদ্ধে লড়া যায় না, তবুও হাতে কিছু থাকলে মনে একটু সাহস আসে। অর্জুন আমাকে বারবার বারণ করল, কিন্তু আমি শুনলাম না। সে অনিচ্ছায় চলে গেল আর যাওয়ার আগে বলে গেল, যদি কিছু হয় আমাকে ফোন করবে, আমি কাছাকাছি একটা বাড়িতে থাকছি। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। রাত 11টা নাগাদ আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুমোইনি। লণ্ঠন জ্বালিয়ে রাখলাম পাশে, চোখ খোলা রেখে অপেক্ষা করছিলাম কি হয় দেখার জন্য। রাত 12টায় তাপমাত্রা হঠাৎ কমে গেল। ঘরের ভেতর এত ঠান্ডা হয়ে গেল যে আমার শ্বাস থেকে ধোঁয়া বেরোতে লাগলো। এটা অক্টোবর মাস, তাপমাত্রা এত কমার কথা নয়। আমি একটা চাদর টেনে নিলাম, কিন্তু ঠান্ডা বাড়তেই লাগলো। তারপর শুরু হলো সেই শব্দ। প্রথমে মনে হলো কেউ মেঝেতে পায়ের আঙুল দিয়ে আস্তে আস্তে হাঁটছে। শব্দটা ঘরের এক কোণ থেকে আসছিল। আমি লণ্ঠন তুলে সেদিকে তাকালাম, কেউ নেই। কিন্তু শব্দটা থামল না। এবার মনে হলো কেউ দেওয়ালে নখ দিয়ে আঁচড় দিচ্ছে। শব্দটা এত তীব্র ছিল যে আমার কানে ব্যথা লাগছিল। আমি বিছানায় বসে রইলাম, লণ্ঠন হাতে। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি নিজেকে শক্ত করলাম। আমি মনে মনে বলতে লাগলাম, আমি ভয় পাবো না, এটা শুধু একটা শব্দ, আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ঠিক তখনই লণ্ঠনের আলো নিভে গেল। আমি দ্রুত ম্যাচ জ্বালিয়ে আবার আলো করলাম, কিন্তু যখন আলো জ্বলল আমি দেখলাম ঘরের সিলিংয়ের কোণে সেই অবয়বটি আবারও আছে। এবারের অবয়বটি আরো স্পষ্ট, আরো বড় এবং আরো ভয়ঙ্কর। এটা একটা লম্বা কালো মানুষের মতো আকৃতি, কিন্তু এর মাথা অস্বাভাবিকভাবে বড় এবং শরীর অস্বাভাবিক রকম রোগা। এর হাত লম্বা যেন ভাঙা ডাল এবং এর চোখ। এবারই প্রথম আমি চোখ দেখলাম। চোখের কোটর দুটো ফাঁকা, কালো গর্ত, যেন অসীম শূন্যতা। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। আবার সেই পক্ষাঘাত। আমার শরীর আবার অবশ হয়ে গেল। অবয়বটি ধীরে ধীরে নিচে নামতে লাগলো। এবার এটা আরও ধীরে নামছিল, যেন আমাকে ভয় দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে সময় নিচ্ছে। আমার হৃৎপিণ্ড এত জোরে ধড়ফড় করছিল যে মনে হচ্ছিল বুক ফেটে যাবে। অবয়বটি আমার বিছানার ঠিক উপরে এসে থামল। তারপর আবার আমার বুকের উপর বসল। এবারে চাপ আগের থেকে অনেক বেশি। আমি অনুভব করলাম আমার পাঁজরের হাড় ভেঙে যাচ্ছে। আমি শ্বাস নিতে পারছি না, আমার ফুসফুস যেন চুপসে যাচ্ছে। এবং তার সঙ্গে সেই পচা গন্ধ এবার এত তীব্র যে আমার মাথা ঘুরতে লাগলো। তারপর আমি অনুভব করলাম সেই ঠান্ডা আঙুল আমার গলা স্পর্শ করছে। এবার শুধু স্পর্শ নয়, এটা আমার গলা চেপে ধরেছে এবং চাপ বাড়াচ্ছে। আমার চোখে অন্ধকার নেমে আসতে লাগলো। আমি জানতাম
আর কয়েক সেকেন্ড পরেই আমি মারা যাব। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার হাত, যেটা এতক্ষণ অবশ ছিল, হঠাৎ নড়ে উঠল। আমি জানি না কিভাবে, হয়তো মৃত্যুর ভয় আমাকে শেষ শক্তি দিয়েছিল। আমার হাত পাশে রাখা লণ্ঠনটা ছুঁয়ে ফেলল। আমি সমস্ত শক্তি দিয়ে সেই লণ্ঠনটা তুলে ধরলাম অবয়বটার দিকে এবং তারপর আমি চিৎকার করে উঠলাম। এবার শব্দ বেরোলো, ছাড়ো, ছাড়ো আমাকে, তুমি কে, তুমি কি চাও? আলোর তীব্রতায় অবয়বটি একটু পিছিয়ে গেল। আমি দেখলাম এটা আলোকে ভয় পায়। আমি লণ্ঠন আরও উপরে তুললাম এবং আবার চিৎকার করলাম, যাও এখান থেকে, আমি তোমাকে কোনো রকম ভাবেই ভয় পাই না। অবয়বটি একটা ভয়ঙ্কর শব্দ করল। এটা কোনো মানুষের শব্দ নয়, এটা ছিল একটা তীক্ষ্ণ কান ফাটা চিৎকার, যেন শত শত মানুষ একসাথে আর্তনাদ করছে। পুরো ঘরের দেওয়াল কাঁপতে লাগলো, জানলার কাঁচ ফেটে গেল, বইয়ের তাক থেকে বই পড়ে গেল। কিন্তু আমি লণ্ঠন নামালাম না। চোখ বন্ধ না করে সেই অবয়বের দিকে তাকিয়ে রইলাম এবং আমি আবারও চিৎকার করতে লাগলাম, যাও, যাও এখান থেকে, যাও। হঠাৎ অবয়বটি একটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঘরে শুধু আমি একা। লণ্ঠনের আলো এখনো জ্বলছে এবং ঘরের তাপমাত্রা ক্রমশ স্বাভাবিক হতে লাগলো। আমি বিছানায় বসে কাঁপতে লাগলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমার গলায় আবার ব্যথা। আমি জানতাম গলায় আবার সেই দাগ পড়েছে। সেই রাতে আমি আর শুইনি। ভোর হওয়া পর্যন্ত বসে রইলাম লণ্ঠন হাতে। পরদিন সকাল হতেই আমি অর্জুনকে ফোন করলাম। সে এসে আমার অবস্থা দেখে ভয় পেয়ে গেল। আমার চোখ লাল, মুখ ফ্যাকাশে, গলায় আবার নতুন দাগ। অর্জুন আমাকে জোর করে বাড়ি থেকে বের করে নিয়ে এলো। আমার জিনিসপত্র সে নিজে গুছিয়ে দিল। আমি আর সেই বাড়িতে ঢুকলাম না। কিন্তু সেই অভিজ্ঞতা আমাকে পাল্টে দিয়েছে। আমি এখন আর একা ঘুমোতে পারি না। প্রতিবার ঘুমোতে গেলেই মনে হয় সেই লম্বা কালো অবয়বটি ঘরের কোণে কোথাও যেন লুকিয়ে আছে। আমি রাতে আলো নিভিয়ে ঘুমোতে পারি না। এমনকি দিনের বেলায় যদি ঘরে একা থাকি, মনে হয় কেউ আমাকে দেখছে। আমার গলার সেই দাগ 2 সপ্তাহ পরে মিলিয়ে গেছে, কিন্তু মনের ভয় মেলেনি। আমি ডক্টরের কাছে গেছি, মনোবিদের কাছে গেছি। তারা বলেছেন এটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PTSD। তারা ওষুধ দিয়েছেন, কাউন্সেলিং করেছেন। কিছুটা উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু ভয় পুরোপুরিভাবে যায়নি। আমার গবেষণাপত্র এখনো অসম্পূর্ণ। আমি আর সেই বিষয়ে লিখতে পারছি না, কারণ এখন আমি জানি কালো জাদু বা তান্ত্রিক প্রথা শুধু কুসংস্কার নয়। এর পিছনে কিছু সত্য আছে যা আমাদের বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারে না। বিনীত সায়ন রায়, নৃতত্ত্ববিদ ও গবেষক। সায়ন, আমি এটি রেকর্ড করছি এখন দুপুরবেলা। আমার নিজেরও অদ্ভুত লাগছে এবং তোমাকে যদি কখনো দেখাতে পারি, এই রেকর্ডিং চলাকালীন আমি 2 বার পিছনে ঘুরে তাকিয়েছি। আমারও সামহাও ফিল হচ্ছিল এই রেকর্ড করার সময় যে কেউ হয়তো আমাকেও ঘুরে দেখছে বা আমার দিকে তাকিয়ে রয়েছে। যাই হোক সায়ন, আমরা চাই তুমি খুব তাড়াতাড়ি এই ভয়কে জয় করে ওঠো এবং তোমার রিসার্চ পেপার এবার সম্পূর্ণ করো। এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার জীবনের এই অদ্ভুত অভিজ্ঞতাটি আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। যারা এতক্ষণ আমার সঙ্গেই
সায়নের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানলেন বা শুনলেন, তাঁরা নিচে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। এবং হ্যাঁ, আপনার জীবনেও যদি এরকম কোনো অলৌকিক অভিজ্ঞতা ঘটে থাকে, আমাদেরকে অবশ্যই লিখে পাঠান হোয়াটসঅ্যাপে। বাংলায় টাইপ করে পাঠিয়ে দিন। নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে। আর প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।